উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত। পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলে মন্তব্য করেছে সার্বিয়া। সিরিয়ায় আবাসিক ভবন ও শিল্প এলাকায় ইসরায়েলের হামলা, নিহত ৩৬। প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত গৌতম আদানি। হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেনি ট্রাম্প। আরও জানিয়ে দেব, পাকিস্তানের পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ সেনা সদস্য নিহত। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪,০০০-এ পৌঁছে গেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে গাজা জুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলে বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি আক্রমণে ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৯৮৫ জনে পৌঁছেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। নিরলস এই হামলায় আরও অন্তত ১,৪৪,০৯২ জন ব্যক্তি আহত হয়েছেন। এদিকে বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া আল জাজিরা আরবিকে বলেছেন, উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলের হামলায় পরে কয়েক ডজন লোকদের মৃতদেহ হাসপাতাল থেকে আনা হয়েছে। তিনি বলেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের, কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনো উপায় নেই বলেও জানান তিনি, কারণ ইসরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাধা দিয়েছে। এর আগে জানানো হয়েছিল, বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে জানিয়ে সতর্ক করেছেন সার্বিয়া। সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্ডার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টানা ২.৫ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাব তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতিমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ায় ৪৮ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী। এমন অবস্থায় প্রেসিডেন্ট ভুশিক মনে করছেন, বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তীতে পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। জনসাধারণের উদ্দেশ্যে নেওয়া এক ভাষণে তিনি বলেন, পরিপূর্ণ বিপর্যয়ের জন্য 10টি ধাপ আছে, আমরা ৯মটিতে অতিক্রম করেছি। আমি যা মনে করি তা খুলে বলবো। আমি মনে করি কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। পশ্চিমা দেশগুলো বলবে পুতিন গেম খেলছেন এবং এটি নিয়ে হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি আসলে ভয় পান এবং খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন। তিনি আরও বলেন, যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তাহলে তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করবেন না। সার্বিয়ার সংঘাতের সম্ভাব্য এই বৃদ্ধির জন্য মোটেও প্রস্তুত নয় বলে জানিয়েছে ভুশিক। তার মতে, আমরা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। আমাদের আশ্রয় কেন্দ্রে 2,57,000 লোকের জায়গা আছে এবং আমাদের আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে অন্তত 10,15 লাখের জন্য, যেন তারা আশ্রয় কেন্দ্রে থাকতে পারে। তিনি আরও বলেন, আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব। আমি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা সময় মতো এই কাজটি শুরু করিনি, তবে আমরা এটি মোকাবিলা করব।
সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। সিরীয় এই শহরে আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় আবাসিক ভবন এবং একটি শিল্প এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। দেশটির নিউজ এজেন্সি সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দুপুর ১:৩০টার দিকে জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে এবং এই হামলার ফলে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা ৪১ বলে জানিয়েছে এবং বলেছে, ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের পরিবার অধ্যুষিত অঞ্চলে ও এর আশেপাশে একটি অস্ত্রের ডিপো এবং অন্যান্য স্থানকে লক্ষ্য করে এসব হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হামলা সম্পর্কে বিদেশি মিডিয়ার প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করবে না। বিবিসি বলছে, বুধবারের হামলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্টে করা ভিডিওতে ও ছবিতে পালমিরা এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের ৩টি স্থানে হামলা করেছে। আরও জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং ৭ সিরীয় সহ ৪১ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন ৭ জন। এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার মতে ওই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের সশস্ত্র গ্রুপ প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সন্ত্রাসী অবকাঠামো, সাইট এবং কমান্ডো সেন্টার আক্রমণ করেছে। প্রসঙ্গত ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় প্রধান লক্ষ্যবস্তু বানানো হয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর যোদ্ধা ও সিরীয় সেনাবাহিনীকে। গত বছরের ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সে সময় থেকেই এই ধরনের ইসরায়েলি হামলাগুলো বেড়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া একথা মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বার্তা সংস্থাটি বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে এই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে মন্তব্য করেনি আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাসের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। মূলত শেখ হাসিনা পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। এএফপির প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে গত ৯ নভেম্বর বাংলায় ভাষায় দেওয়া এই পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশের সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ফেসবুকে সেই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক ব্যাট ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পকে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির উপর বাংলায় লেখা, আমি মনে করি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।